কলকাতা লাইভ উইথ এমিনেন্ট রিক্রুটমেন্ট স্ট্র্যাটেজি কনসালটেন্ট অর্ঘ্য সরকার। স্যার, এই যে আজকাল বিভিন্ন ফ্রড ইন রিক্রুটমেন্ট সেক্টর হচ্ছে, এটা সম্বন্ধে একটু আপনার কাছ থেকে অ্যাডভাইস নিতে আমরা এসেছি। আমার প্রথম যেটা মনে হয়, একজন চাকরি প্রার্থী যখন কোনো চাকরি খুঁজছেন তার মাথায় বেসিক কতগুলো জিনিস নিয়ে চলা উচিত। আমরা যখন কোনো চাকরি খুঁজি, প্রথমেই জব সিকার্সদের যেটা মাথায় নিয়ে চলা উচিত সেটা হচ্ছে জব সার্চ নেভার কাম আন্ডার দ্য প্রাইস ট্যাগ। অর্থাৎ কখনোই কোনো চাকরি প্রার্থী যখন কোনো চাকরি খুঁজছেন তাকে একটা জিনিস বুঝতে হবে, চাকরি কিন্তু টাকার বিনিময়ে পাওয়া যায় না, এবং চাকরি খোঁজার জন্য বা চাকরি পাওয়ার জন্য কখনোই কাউকে কোনো পয়সা দেবেন না। সেটা হতে পারে 10 টাকা, হতে পারে 50 টাকা, হতে পারে 10,000 টাকা, হতে পারে 1 লাখ টাকা। তার কারণ, যখন কোনো অর্গানাইজেশন আপনাকে রিক্রুট করবে, সেই অর্গানাইজেশন কিন্তু আপনার কোয়ালিটি দেখে আপনাকে রিক্রুট করবে, এবং সেই অর্গানাইজেশন যদি বোঝে আপনাকে দিয়ে সেই অর্গানাইজেশন যে রেসপন্সিবিলিটির জন্য ম্যান পাওয়ারকে খুঁজছে তাদের কোনো আপনি প্রপার সেখানে আউটপুট দিতে পারবেন, তবেই আপনাকে তারা রিক্রুট করবে, এবং 30 জন ক্যান্ডিডেটকে দেখার পরে তবেই একজন ক্যান্ডিডেটকে ফাইনালাইজড করা হয়। এবার আসি রিক্রুটমেন্ট এজেন্সির ক্ষেত্রে। যে কোনো ট্রাস্টেড জেনুইন রিক্রুটমেন্ট এজেন্সি কখনোই কিন্তু কোনো জব সিকার্সের কাছ থেকে কোনো চার্জেস নেয় না। তার কারণ, যে কোনো ট্রাস্টেড অ্যান্ড জেনুইন রিক্রুটমেন্ট এজেন্সি অলওয়েজ জব সিকার্সকে অপরচুনিটি প্রোভাইড করে এবং সার্ভিসেস প্রোভাইড করে তাদের যারা ক্লায়েন্ট কোম্পানি আছে, অর্থাৎ এমপ্লয়ার আছে তাদেরকে। আর অপরচুনিটির বিনিময়ে কখনোই কিন্তু কোনো চার্জেস হতে পারে না। চার্জেস কিসের বিনিময়ে হতে পারে? সার্ভিসের এগেনস্টে। সার্ভিসেস তারা কাকে প্রোভাইড করছে? এমপ্লয়ারকে। অ্যাট দ্য সেম টাইম আরও জব সিকার্সদের কী কী দেখা উচিত, যখন কোনো এমপ্লয়ারের কাছ থেকে ইন্টারভিউ কল আসছে বা কোনো রিক্রুটমেন্ট এজেন্সির কাছ থেকে ইন্টারভিউ কল আসছে, সেই রিক্রুটমেন্ট এজেন্সি যে মেল আইডি থেকে মেল করছে তাদের ডোমেনের কি ক্রেডেন্সিয়াল আছে, তাদের কি রিভিউ রয়েছে, সেই রিভিউয়ের মধ্যে নেগেটিভ রিভিউগুলো চেক করা, তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের প্রেজেন্সগুলো চেক করা, তাদের কোনো ল্যান্ডলাইন নাম্বার রয়েছে কিনা, তাদের যারা বর্তমান এমপ্লয়ি রয়েছে সেই এমপ্লয়িদের সোশ্যাল মিডিয়াতে গিয়ে অ্যাকাউন্টগুলো চেক করা। এইরকম বিভিন্ন স্টেপ রয়েছে, এবং তাদের অফিস যেটা রয়েছে, তাদের লোকাল সিটিসে যদি কোনো অফিস থাকে, ফিজিক্যালি গিয়ে সেই অফিসটাকে চেক করা। এইরকম বিভিন্ন স্টেপ রয়েছে। এই স্টেপগুলো আমার মনে হয় যদি কোনো জব সিকার্সরা চেক করে প্রপার ওয়েতে, তাহলে তারা অনেকাংশেই এই জব স্ক্যাম থেকে এড়িয়ে চলতে পারবে। আশিস পাশা খেলা, কলকাতা লাইভ উইথ অর্ঘ্য সরকার, ফাউন্ডার অফ রিক্রুটমেন্ট মন্ত্রা। Hello Kolkata, live at CSR meet organized by All India NGO Welfare Association, and we have the All India Secretary, Founder Secretary Dr. Taposh De. Sir, আজকে এই CSR মিটের একটু যদি শর্টে বলেন কি হলো? এনজিওরা তো সিএসআর এর আশায় থাকে, কিন্তু আমরা একটা ব্রিজিং সিস্টেমের কাজ করলাম আজকে, কারণ সিএসআররাও ভালো এনজিওকে খুঁজে পায় না, বা এনজিওরা সিএসআর হেডদের সাথে দেখা করতে পারে না। তা আজকে আমাদের সাথে এসআরএমবি থেকে আছে, ফ্রেশ পিসিবেন থেকে আছে, এসবিআই থেকে আছে, এবং ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টের টিভি সেক্টর থেকে আছে, ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট থেকে আছে, এবং আমাদের অ্যাপোলো ফাউন্ডেশনের একটা সিস্টার কনসার্ন যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, মিলিয়ন উৎসব থেকে আছে। সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ। এখানে প্রায় সারা রাজ্যব্যাপী এবং রাজ্যের বাইরে থেকেও টোটাল 120 জন এনজিও এখানে উপস্থিত হয়েছে। এটা ওয়েস্ট বেঙ্গল এবং এই রাজ্যে প্রথমবার এই ধরনের একটা সিএসআর মিট হলো বলে ওনারা দাবি করছেন। তার জন্য আমরা খুব আনন্দিত, এবং আপনাদের তারা বাংলা, তারা নিউজকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামটাকে আমাদের কভার করে আমাদের। স্যার, অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এখন আপাতত মেম্বার্স কজন, রেজিস্টার্ড মেম্বার্স? এনজিও ওয়েলফেয়ার, অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে অল ইন্ডিয়া ব্যাপী প্রায় রেজিস্টার্ড মেম্বার আছে 3,500। ওকে, অ্যাক্টিভ মেম্বার 3,500 অ্যাক্টিভ মেম্বার আছে। প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আমাদের মেম্বার আছে, ছোটো বড়ো সব রকমের মেম্বার আছে। বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতাল, এবং প্রান্তিক লেভেলে যারা কাজ করে, লাইভলিহুড নিয়ে কাজ করেন, ইনকাম জেনারেশন নিয়ে কাজ করেন, হেলথ নিয়ে কাজ করেন, এরকম সেক্টরের। স্যার, আপনাদের এই সংগঠনের যেরকম আজকে হলো হচ্ছে সিএসআর মিট, এরকম টাইপের মিটস মাসে বা বছরে কটা কি হয়, আর সারা বছরে আপনাদের অ্যাক্টিভিটিস যদি শর্টে প্লিজ বলেন স্যার। আমরা এমএসএমই ডিএফও কলকাতা এবং এমএসএমই ডিএফও দুর্গাপুর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হ্যান্ডলিং পার্টনার, কেবিআইসি, এনএইচআইসি, এসসি এসটি হাব এবং বিআইএস এবং বেঙ্গল চেম্বার অফ কমার্স, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সাথে আমরা কমিউনিটি ডেভেলপমেন্টে কাজ করি। প্রতি মাসেই আমাদের কোনো না কোনো ইস্যু নিয়ে কাজ থাকে, কখনো আইপিআই নিয়ে, কখনো এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে, কখনো ইএসডিপি, কখনো ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম,
কখনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকে, আমরা বিভিন্ন হাসপাতালের সাথে, গ্যালাক্সি হাসপাতালের সাথেও আমরা হেলথ নিয়ে কাজ করি, বিভিন্ন সেক্টর ওয়াইজ আমরা কাজ করি সারা বছর। থ্যাংক ইউ। হ্যালো কলকাতা লাইভ উইথ CSR মিট। আজকে ফার্স্ট টাইম ইন বেঙ্গল হলো CSR মিট। অ্যাসোসিয়েট পার্টনার্স রেশমি সিমেন্ট, SRMB, রিলায়েন্স ফাউন্ডেশন, বিলিয়ন হার্টস বিটিং and Arco Trust. সন্ধ্যাটা আমরা আয়োজন করেছি যে পশ্চিমবঙ্গের কুস্তিকে আরও বিস্তার করার জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের যিনি পশ্চিমবঙ্গ কুস্তির কর্ণধার যাকে বলা হয়, তিনি শ্রী অসিত সাহা মহাশয়। পশ্চিমবঙ্গের কুস্তিটা যিনি এখনও পর্যন্ত ধরে রেখেছেন। একসময় খুব গৌরবময় উপস্থিতি ছিল কুস্তির, কিন্তু বর্তমানে সেই কুস্তিটা আজকে মানে অনেকটাই ক্ষয়িষ্ণু। এটা সত্যি কথা, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু সেটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের মধ্যে আছেন শ্রী অসিত সাহা মহাশয়, যিনি সারা জীবন কুস্তি নিয়েই কাজ করেছেন, এবং আমাদের মাননীয় সভাপতি শ্রী গৌতম ঘোষ মহাশয় উপস্থিত আছেন। উনি আরও এই ব্যাপারটা নিয়ে বলবেন, এবং আমরা ধন্যবাদ জানাই যে যারা আমাদের এই অনুষ্ঠানটা করার জন্য সাহায্য করেছেন। টেস্ট অ্যান্ড বাইট, হেলদি লাইফ, ইভেন্ট ম্যানিয়াক ফাউন্ডেশন, এদেরকে আমরা কাছে পেয়েছি, যার জন্য সত্যিই আমরা খুবই গর্বিত। আপনার নাম স্যার? আমার নাম শোভন চক্রবর্তী, আমি সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ কুস্তি সংস্থা। ওয়েস্ট বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশন আন্ডারে কটি ক্লাবস বা ডিস্ট্রিক্টস আছে? এখন বর্তমানে প্রায় 30টা আমাদের রয়েছে, এবং সবচেয়ে বড় কথা যেটা হলো যেটা অসিত অলরেডি বললেন, যে পশ্চিমবঙ্গ সরকার কিছু ম্যাট দিয়ে যে সাহায্য করেছে, সেটা রেসলিংকে আগে এগিয়ে নিয়ে যেতে বিরাটভাবে সাহায্য করবে, এবং বিভিন্ন জেলায় এই ম্যাটগুলো পৌঁছে যাচ্ছে, এবং সেখানে যারা ছেলেমেয়েরা আছে তাদের কাছে একটা সুযোগ এসছে ম্যাটের উপর প্র্যাকটিস করা, যেটা আগে ছিল। যদি কাইন্ডলি এখনকার বর্তমান পরিস্থিতি এবং আপনার আশা যদি বলেন, ব্যক্ত করেন। যদি আমরা আগের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে এই মুহূর্তে আমরা একটু নিচের দিকে নেমেছি। তার বিভিন্ন কারণ আছে। আজকে আমাদের এই কুস্তি করতে গেলে যেটা মূল প্রয়োজন, ম্যাট, রেসলিং ম্যাট, যেটা একটা ম্যাটের দাম 6 লক্ষ টাকা। এটা তো কোনো ক্লাব, ডিস্ট্রিক্ট লেভেলে তাদের কিনে ছেলেদের প্র্যাকটিস করানো সম্ভব হয় না। সব সমস্যার কথা আমরা সরকারকে জানিয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে এই কুস্তির একটি অনুষ্ঠানে আমাদের 2জন কুস্তিগিরকে চাকরি দিয়েছেন, এবং কিছু ম্যাট আমাদের দিয়েছেন, যাতে আমাদের ছেলেমেয়েরা ওই ম্যাটে প্র্যাকটিস করে। ওদেরকে বোঝাতে পেরেছিলাম যে আমাদের প্রত্যেকের জীবনে না কিছু উদ্বৃত্ত থাকে। রবীন্দ্রনাথ সন্ধ্যা মঞ্চে আসীন সকলেই আমার গুরুজন, সবাইকে আমার শ্রদ্ধা। আর আমার সঙ্গে যারা একসঙ্গে পথ চলছে, আমি এটাই ভাবি, যারা কুস্তি পরিয়ে দিচ্ছেন, এবং আমাদের মনের মহলের ছোট্ট সদস্যা অহনা। ইভেন্ট ম্যানিয়াকের জন্য একটু জোরে হাততালি।